হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করব, যে এই বছর কোয়েশ্চেন প্যাটার্ন কেমন ছিল, কি ধরনের কোয়েশ্চেন আসছে। সো এই ভিডিওটা মেইনলি হচ্ছে যারা এবার পরীক্ষা দিলাম প্লাস এইচএসসি 26 এবং 27 ব্যাচ যারা সামনে এডমিশন দিবা, সো তোমাদের একটু আইডিয়া থাকা দরকার যে কেমন টাইপের কোয়েশ্চেন এখানে চলে আসে। ঠিক আছে, সো কোয়েশ্চেন প্যাটার্ন কেমন ছিল এটা নিয়ে হালকা যদি একটু বলি, যে বিগত বছর যেই টাইপের কোয়েশ্চেন ছিল তার থেকে কোয়েশ্চেনের প্যাটার্নটা অনেকটা আলাদা, আমি সহজ বলতে পারি। হ্যাঁ, আর কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয়েছে, খুঁটিনাটি কি, এইটা হচ্ছে আমরা পুরোটা সলভ করার পরে তারপরে তোমাদের সাথে একটু আলোচনা করব। সো পুরো ভিডিওটা দেখার পরে তুমি নিজেও বুঝতে পারবে আসলে কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল। সো তুমি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ব্যাচ হয়ে থাকো এইচএসসি, সো অবভিয়াসলি ভিডিওটা তোমায় শুরু থেকে শেষ অবধি দেখবা, এন্ড তুমি মোটামুটি একটা আইডিয়া পাবে অ্যাডমিশনে কিভাবে কোশ্চেন অ্যাপ্রোচ করা লাগে, কিভাবে কোশ্চেন আসে। এন্ড অবভিয়াসলি ভিডিও শেষে আমি তোমাকে গাইডলাইন দিব যে কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল, তোমার আসলে কিভাবে পড়া উচিত, কি কি চেঞ্জ আসছে, কি কি আসবে ইন ফিউচারে, কি কি হইতে পারে সবকিছু। ঠিক আছে, সো আমরা মোটামুটি 24-25 সেশনেও সেম আমরা ফিজিক্সের হচ্ছে সলিউশনটা দিছিলাম, এটা অনেকেই দেখছো। আজকে সিমিলারলি আমরা 25-26 সেশনে আমাদের জিএসটি যে পদার্থবিজ্ঞান আছে এটার হচ্ছে কোয়েশ্চেন গুলো আমরা সলিউশন করব। তো দেখো আমাদের কোয়েশ্চেন আমরা শুরু করি। আমাদের 1 নম্বর কোয়েশ্চেন। তো 1 নম্বর কোয়েশ্চেন দেখো বলছে যে একটি বস্তুর উপর এত নিউটন বল প্রয়োগ করায় 7 সেকেন্ড পর বেগ এত হলে বস্তুটির ক্ষমতা কত। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কিন্তু খুব বেসিক একটা কোয়েশ্চেন। তোমরা জানো কিনা জানি না, বাট আমি বারবার তোমাদের জিএসটি সাজেশনে বলছিলাম যে আমরা যদি শুধুমাত্র ফর্মুলা গুলো পড়ে যাই, বেসিক ফর্মুলা গুলো ওইখান থেকে প্রচুর মানে 2-3টা করে কমন পড়ে যায় ফিজিক্স, এটা সবসময় হয়। ঠিক আছে, যত কোয়েশ্চেন কঠিন করো তারপরে এটা হয়। সো আমি একটা সাজেশন করবো, কোনো মানে অধ্যায় বাদ না দিয়ে অ্যাটলিস্ট ওটার ফর্মুলা গুলা এবং একটা ফর্মুলা থেকে ছোট ছোট ম্যাথ গুলো করে যাবা। তো এই যে এখানে আমাকে বলছে, দেখো কি এখানে আমাকে বলছে কি বের করতে, এখানে আমাকে বলছে ক্ষমতা বের করতে। এখন ক্ষমতা বের করার জন্য কি কি দেওয়া আছে, আমার একটা ফোর্স, একটা বল দেওয়া আছে, আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে একটা বেগ দেওয়া আছে। ঠিক আছে, 7 সেকেন্ড পরে বেগ দেওয়া আছে। এখন দুইটা কি ফর্মে দেওয়া আছে বলো, দুইটা ভেক্টর ফর্মে দেওয়া আছে। দুইটা কি ফর্মে দেওয়া আছে, ভেক্টর ফর্মে দেওয়া আছে। এখন তোমরা এটা অলরেডি জানো যে P = FB। ঠিক আছে, এটা অনেকে জানো, বাট এইটার আর একটু ডিরাইভ ফর্ম এরকম হয়, মানে এক্সাক্ট ফর্মটা হচ্ছে পি ভেক্টর হয়, পিটা হয় হচ্ছে তোমার এফ এবং হচ্ছে ভি ভেক্টরের ডট প্রোডাক্ট। ঠিক আছে, পিটা একটা স্কেলার রাশি, এটা হয় এফ ভেক্টর এবং ভি ভেক্টরের একটা ডট প্রোডাক্ট। ঠিক আছে, বা ডট গুণফল, স্কেলার গুণফল। তাহলে আমি যদি এফ ভেক্টর আর ভি ভেক্টরটাকে শুধু ডট গুণফল করে দিই, স্কেলার গুণফল করে দিই, তাহলে কিন্তু আমাদের ক্ষমতা এখান থেকে বের হয়ে যায়। ঠিক আছে, সো এই ফর্মুলাটা যে জানে তার কাছে কিন্তু এটা কোনো ব্যাপারই না। ওকে, তাহলে কত হয় দেখো তো ভাইয়া, যে ডট গুণন কিভাবে করে, আমাদের আইকেপ এর সব আইকেপ দিয়ে গুণ করব, তাহলে 5 আর 3 কত, 15। তারপর আছে জেকেপ এর সহগ দিয়ে জেকেপ কে গুণ করবে, -3 + 2 তার মানে -6। তারপরে হচ্ছে -2 আর হচ্ছে এখানে কত, কে সহগ হচ্ছে 1 তার মানে -2। তাহলে কত থাকে, 15 থেকে 8 বাদ দিলে 7, তাহলে 7 ওয়াট। ঠিক আছে, তাহলে অ্যানসার কোনটা, এটা বুঝা গেছে। সো একটা বেসিক একটা ফর্মুলা ম্যাথ ছিল আমাদের 1 নম্বর যে ম্যাথটা আছে। তারপর চলো আমরা 2 নম্বর ম্যাথে চলে যাই। এই কোশ্চেনটা খুবই ভাইরাল একটা কোশ্চেন, এন্ড এটা অলরেডি কয়েকবার বোর্ডে আসছে। তুমি ইসাক স্যারের বই খোলো বা তপন স্যারের বই খোলো, এটা কিন্তু বইয়ের এমসিকিউর মধ্যে আসছে। তো আমি তোমাদের বারবার বলছিলাম যে বইয়ের এমসিকিউ যে করে যাবে তার কাছে কিন্তু অনেকগুলো জিনিস কমন পড়বে, এনাফ, আর কিছু লাগে না। তুমি যদি বইয়ের এমসিকিউ গুলো শেষ করে যাও, এখান থেকে ইজিলি তুমি 18-20 বের করতে পারবা। এখানে বলছে কোন বস্তুর গতিশক্তি 300% বাড়ালে ভরবেগ কত শতাংশ বাড়ে। খুব সিম্পলি করা যায়, গতি শক্তি 300% বাড়াইছে। ঠিক আছে, 300% বাড়ানো মানে হচ্ছে সোজা কথা 3 গুণ বাড়ানো, 3 গুণ বাড়ানো। 300% বাড়ানো মানে হচ্ছে 3 গুণ বাড়ানো। তো 3 গুণ যদি বাড়ায় তাহলে গতিশক্তি আগে ছিল কত, আগে ছিল দেখো তো সিম্পলি আমি এক্সপ্লেইন, আগে ছিল হচ্ছে ইকে, তো বাড়ছে কতটুকু, বেড়ে কত হবে, বেড়ে কত হবে বলো, ইকে তো আগে ছিল, এখন আবার কতটুকু বাড়ছে, 3 গুণ বাড়ছে না, তাহলে 3 ইকে, তাহলে টোটাল কত হইলো 4 ইকে। তাহলে টোটাল কত গুণ হয়েছে, 3 গুণ বাড়ছে, বাট হয়েছে কত গুণ, টোটাল 4 গুণ হয়েছে। ল্যাঙ্গুয়েজেও কিন্তু মাঝে মাঝে ঝামেলা করে। তো 3 গুণ বাড়াইছি, আগের 1 ছিল, তাহলে টোটাল কত গুণ বাড়ছে,
মানে টোটাল কত গুণ হয়েছে, 4 গুণ হয়েছে। ওকে, তো 4 গুণ যদি হয়, আমরা একটা ফর্মুলা জানি যে ভরবেগের সাথে গতিশক্তির একটা সম্পর্ক আছে, ইকে ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার বাই 2m। এই ফর্মুলা তোমার জানা থাকা লাগবে, ঠিক আছে? আই গেস এটা ক্লাস 9 10 এর ফর্মুলা, এটা কে না পারে। তাহলে একবার চিন্তা করো তো, এই যে এটা তো আমার কনস্ট্যান্ট নাকি, ভর কি চেঞ্জ হয় বলো তো? ভর কি চেঞ্জ হয়? ভর কিন্তু চেঞ্জ হয় না। এই এই যে এই নিচে দুইটাই কিন্তু কনস্ট্যান্ট, তাই না? কনস্ট্যান্ট। তাহলে বলো তো কখন তোমার ইকেটা 4 গুণ হয়ে যাবে? দেখো তো 4 ইকে কখন হবে? যদি যদি এরকম হয় তোমার ভরবেগটা কত গুণ হয়? দ্বিগুণ হয়ে যায়। ভরবেগটা কত গুণ হলে দেখো তো, ভরবেগটা যদি দ্বিগুণ হয় তাহলে কি হয়? ভরবেগকে আমি ডাবল করে দিছি, ডাবল করলে কি হবে? এটা আমি মুছে দিই, হ্যাঁ, এটা তো জাস্ট তোমাকে দেখানোর জন্য বলছি। তাহলে দেখো তো এখানে কত, 4 পি স্কোয়ার বাই 2m। এখন বলো তো এই পি স্কোয়ার বাই 2m কি? ইকে 1 আর ইকে 2 আগের গতিশক্তি না? তাহলে এটা কি কত লেখা যায়? 4 ইকে 1। তাহলে দেখো ভরবেগটা যখন আমি ডাবল করতেছি, গতিশক্তি তার কত গুণ? 4 গুণ হয়ে যাচ্ছে। কেন? স্কোয়ার। আবার ভরবেগকে যদি আমি 3 গুণ করতাম তাহলে গতিশক্তি কত গুণ হয়ে যেত? 9 গুণ হয়ে যেত। কেন? স্কোয়ার। তাহলে এখানে দেখো ভরবেগ তাহলে কত শতাংশ বাড়বে? তাহলে ভরবেগকে কি করতে হবে? দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ কিভাবে করব? আগে তো পি আছে, আর আরেকটা যদি পি যুক্ত হয় তাহলে কত হবে? 2p হবে না? দ্বিগুণ হয়ে যাবে না? তাহলে বাড়াইতে হয়েছে কতটুকু বলো তো? বাড়াইতে হয়েছে 1 গুণ। 1 গুণ মানে কত পার্সেন্ট? 100%। এখানে এখানে কিন্তু বলছে বাড়াতে হবে। যদি বলতো ভরবেগ কত শতাংশ হবে, তখন আবার কি হইতো? 2p না, মানে কত? দ্বিগুণ হয়েছে, তখন হয়তো 200%। বাট এখানে আমি বাড়াইছি কতটুকু? বাড়াইছি একটা পি, মানে 1 গুণ বাড়াইছি। 1 গুণ বাড়াইছি, ওটাকে আমরা বলবো 100%। ক্লিয়ার? ঠিক আছে। সো এই টাইপের ম্যাথ যদি তুমি মানে নিজে কয়েকবার প্র্যাকটিস করো, এটা কিন্তু আমি তোমাকে দেখাইছি, এই জন্য টাইম লাগছে। এটা করতে সর্বোচ্চ তোমার 20 থেকে 25 সেকেন্ডের বেশি লাগার কথা না, ঠিক আছে? তুমি যদি নর্মালিও পারো। বাট এই যে আমি যেভাবে প্রসেসটা করাইছি, এভাবে তুমি বাকি এমসিকিউ গুলো করলে তোমার কাছে বাকিগুলো এরকম শর্ট টাইমের মধ্যে করতে পারবে। আমি তো তোমাকে ডিটেইলসে দেখাইলাম। ওকে, এবার চলো আমরা নেক্সটে যাই। সো এটা কিন্তু খুব ভাইরাল একটা কোয়েশ্চেন। 3 নম্বর বলছে একটি গতিশীল বস্তুর সরণের সমীকরণ দেওয়া আছে। তো সরণের সমীকরণ দেওয়া আছে, আর সমীকরণ দেখে কি মনে হচ্ছে ভাইয়া? এইটা দেখো, এই যে সরণের যে সমীকরণ, সেটা কার ফাংশন? টি এর একটা ফাংশন, তাই না? এটাকে আমরা এভাবে লিখতে পারি যে দেখো, আমি আবার লিখি, এক্স হচ্ছে কার ফাংশন? টি এর একটা ফাংশন। তার মানে এক্স এর ভ্যালুটা কার উপর ডিপেন্ড করে? টি এর উপর ডিপেন্ড করে। তাহলে সেটা হচ্ছে 4 টি স্কয়ার প্লাস 3t। তাহলে টাইম যত চেঞ্জ হইতে থাকবে, এক্স এর মানও তত চেঞ্জ হইতে থাকবে। ওকে, এক্স এর মানও কি হইতে থাকবে? চেঞ্জ হইতে থাকবে। আচ্ছা, এটা যদি তুমি একটা গ্রাফ আঁকো ভাই, এই গ্রাফটা কেমন হবে জানো? যে তুমি সুন্দর মতো টি আর এক্স এর যদি একটা গ্রাফ আঁকো, মনে রাখবা স্কয়ার যদি থাকে, স্কয়ার কিউব এগুলো থাকলে গ্রাফগুলো নরমালি তোমার কি হয়? একটা বক্ররেখা হয়, বক্ররেখা হয়। ঠিক আছে? কিভাবে বুঝবো? স্কয়ার থাকতে পারে, কিউব থাকতে পারে, বক্ররেখা হবে। বক্ররেখা আমি জাস্ট র্যান্ডম, ঠিক আছে, র্যান্ডম একটা রেখা আঁকি, ধরো এখানে এরকম একটা বক্ররেখা হলো। আর একটা বক্ররেখার ক্ষেত্রে ওর কিন্তু নির্দিষ্ট কোনো ঢাল থাকে না, ঠিক আছে? এই জন্য কি হয়? প্রত্যেক বিন্দুতে আলাদা আলাদা বেগ হয়। তখন আমাকে তাৎক্ষণিক বেগ বের করতে হয়। বুঝা গেছে? তখন আমাকে কি বের করতে হবে? তাৎক্ষণিক বেগ বের করতে হবে। তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ কখন বের করতে হয়? মনে করো একটা গাড়ি চলতেছে, প্রতি সেকেন্ডে তার এক এক ধরনের এক এক রকম বেগ দেখা যায়, ঠিক আছে? এক সময় এক বেগ, আরেক সময় আরেক বেগ, মানে খুব হুটহাট চেঞ্জ হয়ে যায়। আর ওইটা সুষম ত্বরণের মধ্যেও নাই, অসম ত্বরণ এন্ড হুটহাট বিভিন্ন টাইমে বিভিন্ন বেগ দেখা যায়। তখন আমাকে তাৎক্ষণিক বেগ বের করতে হয়। যেমন এরকম বক্ররেখা হইলো, বক্ররেখা কিভাবে বুঝবো? এটা। তো যখনই দেখবো কোনো ফাংশনের মধ্যে এরকম স্কয়ার কিউব আছে, তার মানে তখন আমাকে তাৎক্ষণিক বেগ বের করতে হবে। তাৎক্ষণিক বেগ কিভাবে করবে? সেটা হচ্ছে তুমি যে এক্স থাকবে সেটাকে তুমি মানে সরণকে তুমি টাইম দিয়ে ডিফারেন্সিয়েট করবা, ঠিক আছে? সরণকে টাইম দিয়ে ডিফারেন্সিয়েট করবা, তাহলে সেটা হচ্ছে বেগ।
যেমন আমরা বেগ ইকুয়াল টু কত জানি, বেগ ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু কত, এস বাই টি না? তো এস এর জায়গায় এখানে এক্স আছে, এক্স বাই টি, এটি তো এস এর জায়গায় এক্স আছে। তো তাৎক্ষণিক বেগের জন্য জাস্ট ডিফারেন্সিয়েশন করতে হয়। এখন বলো এটা ডিফারেন্সিয়েশন করলে কত হবে? ডিফারেন্সিয়েশন করলে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে 80 আর হবে +3। তাহলে কত সেকেন্ড পরে তোমাকে বেগ বের করতে বলছে? 2 সেকেন্ড পরে বেগ বের করতে বলছে। তাহলে 2 সেকেন্ডে বেগ বের করো। তাহলে 2 সেকেন্ডে বেগ বের করলে 16 + 3 তার মানে 19, বুঝা গেছে, মিটার পার সেকেন্ড। এবার দেখো তুমি টাইম চেঞ্জ করে দেখো, দেখবা বেগ চেঞ্জ হয়ে গেছে। এক এক সময় এক এক বেগ দেখায়, এই জন্য আমাকে তাৎক্ষণিক বেগ বের করতে হয়। তাৎক্ষণিক বেগ বের করে কি হবে? ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। কখন বুঝবো তাৎক্ষণিক বেগ বের করতে হবে? যখন দেখবা স্বর্ণের ফাংশনে এরকম স্কোয়ার কিউব এরকম কিছু একটা থাকবে, মানে বক্ররেখা হবে, ঠিক আছে? ওকে, তাহলে অ্যান্সার কত এটা আমাদের ভাই? 19। হ্যাঁ 19। ওকে, 4 নম্বরে চলে আসো। যদি আর রোধ বিশিষ্ট একটি তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে তার আপেক্ষিক রোধ কত হবে? খুবই ভালো একটা কোশ্চেন বলছে। যারা মোটামুটি বুঝে পড়ো, মানে বই রিডিং বুঝে পড়ো, তাদের কাছে এটা কোনো প্রবলেম হওয়ার কথাই না। এই আপেক্ষিক রোধের কনসেপ্ট গুলা কিন্তু তোমার বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, বোর্ডে এগুলা চলে আসে। আর আমরা এটা ক্লাস 9-10 এ পড়ছি, রোধ আপেক্ষিক রোধের মধ্যে পার্থক্য। তোমরা জানো কিনা যে আপেক্ষিক রোধ হচ্ছে উপাদানের বৈশিষ্ট্য, মনে রাখবা। উপাদানের বৈশিষ্ট্য মানে কি? সেটা শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে, তার পরিমাণের উপর নির্ভর করে না। তার মানে তুমি ছোট একটা লোহা নাও, তার যত আপেক্ষিক রোধ হবে, বড় একটা লোহা নাও, তার কিন্তু ততই আপেক্ষিক রোধ হবে। আপেক্ষিক রোধ কখনো চেঞ্জ হয় না যদি তোমার উপাদান ফিক্স থাকে। তার মানে একটা ছোট লোহা, একটা বড় লোহা, একটা ওইটার আপেক্ষিক রোধও সেম হবে। একটা ছোট তামা, একটা বড় তামা, ওইটার আপেক্ষিক রোধও কি হবে? সেম হবে, ঠিক আছে? কারণ আপেক্ষিক রোধ আমরা অলওয়েজ হিসাব করি এমন একটা দণ্ডের বা এমন একটা পরিবাহী তারের যার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার আর প্রস্থ হচ্ছে কত? 1 মিটার স্কয়ার। তো তুমি ছোট তামার তার নিলেও আমি ওটাকে ওই 1 মিটার লম্বা হিসাবে চিন্তা করব, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হিসাব করব 1 মিটার স্কয়ার। আবার তুমি অনেক বিশাল বড় নিলেও ওটাকে আমি এই 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কয়ার প্রস্থ হিসাবেই চিন্তা করব, ঠিক আছে? এই জন্য কখনো চেঞ্জ হয় না। তো এটা কখনো কি হবে না? আপেক্ষিক রোধ কি থাকবে? সরি, একই থাকবে। সো ভালো করে পড়লে এটা আহামরি কঠিন কোনো ব্যাপার না। সো আমাদের 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ট্রানজিস্টরের বিমুখী যোগে প্রদান করা হয় কোন জাংশনে, ঠিক আছে? মানে কোন জাংশনে বিমুখী যোগ প্রদান করা হয়। সো এটা জাস্ট দুইটা জিনিস মাথায় রাখবা, যে আমাদের একটা ট্রানজিস্টরের যদি আমরা গঠন দেখি, যে প্রথমে থাকে আমাদের ইমিটার, তারপরে থাকে হচ্ছে বেস, তারপরে থাকে কালেক্টর। ইমিটার মানে হচ্ছে নিঃসারক, তারপরে বেস মানে হলো পিট, আর কালেক্টর মানে হচ্ছে সংগ্রাহক, ঠিক আছে? আচ্ছা, এই যে ইমিটার আর বেজের মধ্যে তোমার থাকে ফরওয়ার্ড বায়াস, আর বেজ এমন হচ্ছে কালেক্টরের মধ্যে থাকে তোমার ব্যাকওয়ার্ড বায়াস, ঠিক আছে? তার মানে এখানে থাকে সম্মুখী যোগ, এখানে থাকে বিমুখী যোগ। তাহলে বেজ এবং কালেক্টর কোথায় আছে? দেখো বেজ আর কালেক্টর মানে পিট এবং সংগ্রাহক, তাহলে এটা হবে অ্যান্সার, ঠিক আছে? সো এই দুটো ইনফরমেশন জানলে মোটামুটি তোমার এটা হয়ে যায়। ওকে, 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেনে বলছে একটি তারের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার এবং বেশ হচ্ছে 5 মিলিমিটার। তারের দৈর্ঘ্য বরাবর একটি বল প্রয়োগ করায় এর বেশ হচ্ছে এত মিটার হ্রাস পায় এবং দৈর্ঘ্য 5% বৃদ্ধি পায়। পয়জনের অনুপাত কত? সো পয়জনের অনুপাত সিগমা ইকুয়াল টু হচ্ছে আমরা কি জানি? পয়জনের অনুপাত সিগমা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি ডিভাইডেড বাই পার্শ্ব বিকৃতি, ঠিক আছে? সরি, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতিকে কি দিয়ে প্রকাশ করব? আমরা ডেল ডি বাই ডি, আর এখানে কত হবে? যে ডেল এল বাই হচ্ছে এল, ঠিক আছে? এখানে একটা নেগেটিভ সাইন দেওয়া যায়, তো আমরা নেগেটিভ সাইন দিতেছি না, কারণ আলটিমেটলি উপরে তোমার একটা নেগেটিভ সাইন আসে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, তো আমরা পজিটিভ হিসাবেই নিব। ওকে, আচ্ছা। সো এইবার দেখো আমি এটাকে যেটা লিখতে পারি যে ডেল ডি ডি, এল চলে যাবে উপরে আর নিচে হবে কত? ডেল এল। এখন আমি সবগুলোর ভ্যালু বসাবো। দেখো তো ডেল ডি এর মান কত? এখানে আমাকে বলছে যে এর বেশ এত মিলিমিটার হ্রাস পায়, ঠিক আছে? 0.01, তাহলে ডেল ডি এর মান হচ্ছে এত, 0.01। আর এল এর মান কত?
এল এর মান তো কিছু বলে নাই, বাট বলছে দৈর্ঘ্য 5% বৃদ্ধি পায়। আমি ধরে নিই এল এর মানটা হচ্ছে এল, সমস্যা তো নাই, এল ধরে নিয়েছি, ওকে। আর ডি এর মান হচ্ছে কত? ডি এর মান হচ্ছে তার বেস ছিল 5 মিলিমিটার, 5 মিলিমিটার, মিলিমিটার তো লেখার দরকার নাই, ইনটু ডেল এল এর মান কত? 5% বৃদ্ধি পাইছে। আচ্ছা বলো তো 5% বৃদ্ধি পাইছে না? ঠিক আছে, আচ্ছা তাহলে 5% বৃদ্ধি পেলে কতটুকু হয়? এল এর 5% বৃদ্ধি পাইছে, এল এর 5% কতটুকু বলো? এল ইনটু এই তো যেটা হবে 5% মানে 0.05, ঠিক আছে, 0.05, ঠিক আছে, এতটুকু 5%, তাহলে এটাকে লেখা আছে 0.05 এল। এটাই হচ্ছে তোমার ডেল এল এর মান, ঠিক আছে, এতটুকু তোমার কি বাড়ছে। তাহলে আমরা এখান থেকে ডেল এল এর মান কত লিখতে পারি? 0.05 এল। এটা তো তোমার এখানে মানে হলো কারেকশন, এল এল কাটা দিয়ে দাও, তাহলে আলটিমেটলি কত থাকে বলো? এটা থেকে গুণ করলে হয় দেখো 5 5 25 মানে 0.25 হয়, 5 5 25 আর দুইটা দশমিক ঘর না, তাহলে দশমিকের পরে 2 ঘর থাকবে, আর উপরে কত? 0.01। তো ক্যালকুলেশন সহজ করার জন্য একটা ছোট কাজ করো, তুমি 100 দিয়ে গুণ করে ফেলো, 100 দিয়ে বা 100 দিয়ে গুণ করতে পারো বা 10,000 দিয়ে গুণ করতে পারো। 100 দিয়ে গুণ করলে কত হয়? এখানে হয় 1 আর নিচে হয় কত? 25। তাহলে 1/25 এর ভ্যালু কত আসলে? দেখো 1/25 এর ভ্যালু হচ্ছে, যেহেতু এটা শর্টকাট নিয়ম হচ্ছে যে যেহেতু 1 এর 25 দিয়ে ভাগ করা যায় না, দশমিক দিবা, দশমিক দিয়ে কি আনবা? অবভিয়াসলি একটা শূন্য আনবা, পরে আরো ভাগ করা যায় না, পরে নিচে আরেকটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য আনবা, তাহলে দেখো তো এখানে 25 এর মধ্যে কতবার ভাগ যায়? 4 বার, ঠিক আছে, এটা তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। তোমরা যারা হ্যান্ড ক্যালকুলেশন পারো, এটা কিন্তু আহামরি কিছু না, এটা ক্লাস 4 5 এর ম্যাথ আর কি। তাহলে 0.04 হবে অ্যান্সার, বুঝা গেছে? মোটামুটি এভারেজ কোশ্চেন ছিল, তো হার্ড কোশ্চেন ছিল না এটা, ওকে। এরপরে আসো পরবর্তী কোশ্চেন, রুদ্ধতাপীয় সম্প্রসারণের সময় গ্যাস ঠান্ডা হয় কারণ কি? আচ্ছা, সো রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে যেটা হয় ভাইয়া, ডেল কিউর মান হয় 0, কারণ বাইরে থেকে তুমি সিস্টেমের মধ্যে কোনো এনার্জি দিতে পারবে না, সিস্টেম থেকে কোনো এনার্জি নিতেও পারবে না। তাহলে তোমার কাছে অপশন আছে কত? আমরা জানি ডেল কিউ ইকুয়াল টু আছে কত? ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। ডেল কিউ তো শূন্য, তার মানে ডেল ইউ প্লাস হচ্ছে ডেল ডব্লিউ। তো যখন রুদ্ধতাপীয় সম্প্রসারণ হবে, সম্প্রসারণ মানে কি? কৃতকাজ কত, কৃতকাজ কতটুকু হয়, বা ডব্লিউর মানটা কত? পজিটিভ না? যেহেতু সম্প্রসারণ হয়েছে, প্রসারণ হলে কৃতকাজ পজিটিভ, কৃতকাজ যেহেতু পজিটিভ, তাহলে দেখো এটার মান পজিটিভ হয়ে গেলে এটার মান নেগেটিভ হয়ে যাবে না? কারণ দুইটার তো যোগফল, মানে দুইটার যোগফল তো শূন্য, তার মানে একটা যদি পজিটিভ হয়ে যায়, যেমন ধরো ডেল ডব্লিউর মানটা হয়ে গেছে +5, কেন? কারণ ডেল ডব্লিউ হচ্ছে বেড়ে গেছে, 5 জুল কাজ করছে, তাহলে এটাকে 0 হওয়ার জন্য এটার মান কত হইতে হবে? -5 না? তারপরে দুইটা যোগ করলে তো 0 হবে, তার মানে ডেল ডব্লিউর মান যখন পজিটিভ হয়ে যাচ্ছে, ডেল এর মানটা তখন নেগেটিভ হবে। আবার উল্টা ব্যাপারটা এখানে ঘটে। সো যেহেতু তোমার কাজ পজিটিভ, তার মানে অভ্যন্তরীণ শক্তি কমে যাবে, আর অভ্যন্তরীণ শক্তি যদি কমে যায় তখন সিস্টেমটা ঠান্ডা হয়ে যায়, কারণ আমরা জানি অভ্যন্তরীণ শক্তির সাথে টেম্পারেচার সমানুপাতিক সম্পর্ক, টেম্পারেচার কমে যাওয়া মানে অভ্যন্তরীণ শক্তিও কমে যাওয়া। তাহলে এখানে বলবে তাহলে কি হবে? সিস্টেম ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয় কখন? যখন অভ্যন্তরীণ শক্তি কমে যায়। তাহলে অন্তস্থ শক্তি বৃদ্ধি পায়, অন্তস্থ শক্তি হ্রাস পায়, তাহলে কি হবে ভাই? অন্তস্থ শক্তি হ্রাস পায়, ঠিক আছে, এই ব্যাপারটা। আর তাপমাত্রাও কিন্তু হ্রাস পায়। এবার দেখো 8 নম্বর কোয়েশ্চেনে বলছে সরল ছন্দিত গতিতে স্পন্দনরত দুটি কণার সরণ x1 আর হচ্ছে আরেকটা সমীকরণ দেওয়া আছে x2, যে কোনো সময় এতে দশা পার্থক্য নির্ণয় করো। দশা পার্থক্য নির্ণয় করতে বলছে, দশা পার্থক্যের জন্য কি করতে হয় ভাই? অ্যাঙ্গেলে ডিফারেন্স করতে হয়, তার মানে তোমার ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে যেটা থাকে ওগুলো ডিফারেন্স করতে হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো কি কি দেওয়া আছে, যে x1 ইকুয়াল টু দেওয়া আছে a sin ওমেগা টি, আর x2 দেওয়া আছে a cos ওমেগা টি। কিন্তু তুমি তো অ্যাঙ্গেলে ডিফারেন্স করবে, বাট এখানে প্রবলেম হচ্ছে দুইটার ত্রিকোণমিতিক অনুপাত আলাদা, যেমন একটা সাইন একটা cos, তো দুইটাকে একরকম বানায় ফেলো। যদি আমরা এটা একরকম বানাই, ধরো এটাকে একটু চেঞ্জ করে দিই, তাহলে এটাকে কি লেখা আছে? ধরো a sin
π/2, ঠিক আছে, π/2 প্লাস ওমেগা টি লেখা যায়, প্লাস মাইনাস দুইটাই লেখা যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে দেখো তো কত লেখা যায় যে a sin π/2 প্লাস ওমেগা টি। তাহলে এটা কি হয়ে যায় দেখো তো, এটা যেহেতু π/2 আছে তাহলে সাইন কজ হয়ে যাবে, এন্ড সেকেন্ড কোয়াড্রেন্টও তোমার কজ কিন্তু তোমার পজিটিভ। সো এটার থেকে তুমি এটা চলে আসে। এখন এই দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখো, আমরা যদি এখানে দশা পার্থক্য বের করি তাহলে দেখো কত আসে যে ওমেগা টি, যে কোনো একটা থেকে একটা বাদ দিলে হবে, ডিফারেন্স তো, সো পজিটিভ নেগেটিভ ডাজন্ট ম্যাটার। তুমি ধরো π/2 প্লাস ওমেগা টি, এটার যে অ্যাঙ্গেলটা আছে এটা থেকে তুমি এই ওমেগা টিটা বাদ দিবা, তাহলে কত থাকে π/2, ঠিক আছে, ওকে। তাহলে অ্যান্সার হবে কত ভাই, π/2, বুঝা গেছে। সো বেসিক একটা কোয়েশ্চেন ছিল, এই টাইপের কোয়েশ্চেন সবসময় তোমার আসে। 9 নম্বরে বলছে 80 মিটার উচ্চতা থেকে যদি কোনো বল মেঝেতে পড়ে এন্ড বলটির 20% শক্তি মেঝের সাথে প্রতিঘাতে হ্রাস পায়, তবে বলটি মেঝেতে বাড়ি খেয়ে কত উচ্চতায় উঠবে। 80 মিটার উপর থেকে ফেলাই দিছো, ওকে। তাহলে একবার চিন্তা করো ভাইয়া, এটা সহজে করা যায়। 80 মিটার না, এই কোয়েশ্চেনটা অলরেডি কয়েকবার আসছে কিন্তু, এটা থেকে আরো কয়েকটা কোয়েশ্চেন বানানো যায়। তো 80 মিটার উপর থেকে একটা বস্তুকে আমি ফেলে দিছি, এখান থেকে ধরো কোনো একটা বস্তুকে আমি ফেলে দিলাম, তাহলে এখানে 80 মিটার উচ্চতায় তার কি ছিল, তার একটা বিভব শক্তি mgh ছিল না, mgh ছিল তো, এই h এর মান হচ্ছে কত, 80, ওকে। আচ্ছা, সো যখন ও নিচে যে আঘাত পাইছে তখন তার 20% এনার্জি লস হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাইলে এখন তার এনার্জি কতটুকু আছে বলতো, এনার্জি কতটুকু আছে, তার এখানে 20% লস হয়ে যাবে। আচ্ছা, 20% হচ্ছে কি শক্তি কি হবে, হ্রাস পাবে, তাহলে থাকবে কতটুকু, থাকবে হচ্ছে 80%, 80% শক্তি থাকবে, ওকে। এবার আসো সেম ভাবে যদি আবার আমি যদি এটা হচ্ছে প্রথম বিভব শক্তি, প্রথমবার আঘাত পাওয়ার পরে সে আবার উপরে উঠবে না, উপরে উঠলে কি হবে তখন, ওমেগা সরি W2 হবে কতটুকু, W1 এর কত পার্সেন্ট, 80%। কেন, কারণ ওই যে 20% নষ্ট হয়ে শুধুমাত্র 80% থাকবে। তাহলে এটাকে লেখা যায় দেখো mg 80 ইন্টু 80%, 80 80% কত হয়, 8 8 64 হয়, ঠিক আছে। তাহলে mg 64, তাহলে দেখো আগে হাইট ছিল তোমার 80, এখন হাইট হয়ে গেছে তোমার 64। এটাকে আরো সহজে করা যায়, একবার এক লাইনে কি, যে দেখো ভাইয়া তোমার এখানে বিভব শক্তির ক্ষেত্রে mg মান কিন্তু কনস্ট্যান্ট, তোমার mও চেঞ্জ হবে না, জিও চেঞ্জ হবে না, তাহলে চেঞ্জ হবে কি শুধুমাত্র উচ্চতা। তাহলে প্রথম ধাপে যে সে যদি 80 মিটার যায়, মানে প্রথম ধাপে সে 80 মিটার থেকে নামছে, তার 20% লস হয়ে গেলে থাকবে কত পার্সেন্ট, 80%, তাহলে 80 এর 80% শেষ, 80 80% কত হয়, 64। এইখান থেকে করা যায়, বাট আমি তোমাকে একটু ভেঙে দেখাবো, বুঝা গেছে। তাহলে কত হবে ভাই, 64 হবে। এবার আসো, কোন এক সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য এত গুণ করলে দোলনকাল কত হবে। আচ্ছা, ইকুয়েশন বানায় ফেলো। আমরা ধরো T1 এর ইকুয়েশন কত লিখতে পারি সেকেন্ড দোলকের, যখন সেকেন্ড দোলক ছিল 2 পাই রুট ওভার কত, L/G, ওকে। তুমি যখন এটার ইয়ে চেঞ্জ করে দিছো, কি চেঞ্জ করে দিছো, কার্যকরী দৈর্ঘ্য চেঞ্জ করে দিছো, তখন সেটা কত হবে, 2 পাই রুট ওভার অফ কত, L এর মান কত হয়ে গেছে বলো, এত গুণ করছে, এখানে কিন্তু বলে না বৃদ্ধি করছে, বৃদ্ধি করলে কিন্তু আবার যোগ করতে হইতো, কার্যকরী দৈর্ঘ্য এত গুণ করছে, তার মানে 1.96 L ডিভাইডেড বাই জি। এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। এই ধরনের কোশ্চেন বোর্ডে প্রচুর আসে। তাহলে T2 বাই T1 করে ফেলো, মানে কি আমি 2 নংকে ভাগ 1 নং করে দিলাম, তাহলে কত আসে দেখো তো, বলো তো, এই 2 পাই চলে যাবে না, এই জি চলে যাবে না, তাহলে থাকবে কি, টি, দেখো T2 না, তাহলে T2 এর উপরে এই যে এটা থাকবে, T2 যেহেতু উপরে আছে তার মানে এটার উপরের পার্টটা উপরেই থাকবে, রুট ওভার অফ 1.96 L, আর এখানে কত, রুট ওভার অফ কত, L। এই তো দেখো এখন T2 ইকুয়াল টু লেখা যায়, এই যে রুট ওভার এল কিন্তু কাটাকাটি যায়, থাকে কত 1.96, আর এই যে T1 উপাশে গেলে কি গুণ হবে না। এখন বলো T1 কত, T1 কি দোলক, সেকেন্ড দোলক, সেকেন্ড দোলকের দোলকান কত সেকেন্ড, 2 সেকেন্ড, তাহলে দেখো ইনটু 2 রুট ওভার অফ কত 1.96। এখন ঝামেলা হচ্ছে এটাকে ক্যালকুলেশন করবা কেমনে। সো আমি বারবার যেটা বলি যে তুমি হ্যান্ড ক্যালকুলেশন করার আগে তুমি অপশনগুলো চেক করে নিবা,
অপশনগুলো যদি অনেক বেশি দেখো, অপশনগুলো কি সব কাছাকাছি না একটু দূরে দূরে? দেখো তো একটু, মোটামুটি কি ভালোই দূরে দূরে আছে, মোটামুটি ভালোই দূরে দূরে আছে। যখন ভালোই দূরে দূরে থাকে তখন তুমি কিন্তু ওই দশমিক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা ধরে করতে পারো, খুব তাড়াতাড়ি করতে পারবে। যেমন এটাকে আমি 1.96 না ধরে √2 যদি ধরি, তাহলে কত আসে? √2 এর মান কত বলো? 1.41, ঠিক আছে, ইনটু 2। এটা 1.41 থেকে একটু কম হবে, বাট ধরলাম 1.41, সমস্যা নাই। তাহলে কত আসে আলটিমেটলি? দেখো 2.82 এত সেকেন্ড। 2.82 এর কাছাকাছি কোন ভ্যালুটা আছে? দেখো একবারে ডিরেক্টলি এটা আছে, ঠিক আছে। সো আগে চেক করে নিবা যে অপশনগুলো কি কাছাকাছি নাকি দূরে দূরে, তাহলে ইজিলি করতে পারবে। বায়ু মাধ্যমে দুটি চার্জের মধ্যবর্তী বল F, ওকে, সেটা হচ্ছে বায়ু মাধ্যমে। এদের এদেরকে 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে স্থাপন করা হলে বল কতটুকু হবে? 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক, কে এর মান হচ্ছে কত? 4। আর বায়ু মাধ্যমে কে এর মান কত? 1। এটা সিম্পলি করা যায়, এটা ধরো K1, এটা হলো K2। আমরা যে F এর যে ফর্মুলাটা আছে এটা একটু জাস্ট চেক করে আসি। F এর ফর্মুলা হচ্ছে কত? 1/4 পাই এপসাইলন নট K Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এখানে কোনো কিচ্ছু চেঞ্জ করে নাই, কোনো কিচ্ছু চেঞ্জ করে নাই। চেঞ্জ করছে শুধুমাত্র কে? কাকে চেঞ্জ করছে? শুধুমাত্র চেঞ্জ করছে এইটাকে। এটাকে যেহেতু চেঞ্জ করা হয়েছে, বায়ু মাধ্যমে এইটার মান ছিল কত? শুধুমাত্র 1। আর এইটাতে কত হয়েছে বলতো? 1/4 পাই এপসাইলন নট। এটা হয়ে গেছে কত? তুমি এটাকে রিপ্লেস করে দাও, এটাকে 1 লিখে দাও, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট 1 ছিল, আর এটা হয়ে গেছে কত? 4। Q1 Q2 বাই R স্কয়ার। তাহলে বলো তো কত? আগের থেকে কত? 4 দিয়ে ভাগ করছি, তার মানে তোমার বলটা কত গুণ কমে গেছে? 4 গুণ কমে গেছে না? 4 দিয়ে ভাগ করছো মানে কত? 4 গুণ কমে গেছে। তাহলে আগে যতটুকু ফোর্স ছিল, আগে যদি ফোর্স হয় F, এখন ফোর্স হয়ে যাবে F/4, ঠিক আছে। ওকে, একটি লিফট 1 মিটার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে নামতেছে, মানে লিফট নিচে নামতেছে, ওকে, নিচে নামতেছে। এন্ড লিফটের মধ্যে দাঁড়ানো থাকা একজন ব্যক্তির ভর 65 কেজি হলে তিনি যে বল অনুভব করবে তা হলো, মানে কত বল অনুভব করবে, ঠিক আছে, মানে কতটুকু ওজন ফিল করবে। তো এটা হচ্ছে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে তুমি ওই যে সামেশন অফ F = ma, এটা দিয়ে করতে পারো। আর সবচেয়ে বড় কথা, অ্যাডমিশনে এত ডিটেলসে করার তো সময় নাই। এটা থেকে তো বের করা যায়, বাট তুমি মনে রাখবা কি, নিচে গেলে দেখবা যে লিফট দিয়ে যখন আমরা নিচে নামি তখন হালকা অনুভব করি, আর উপরে উঠলে আমরা ভারী অনুভব করি। সো নিচে নামার ক্ষেত্রে যদি নিচে ত্বরণে নামে তাহলে তোমাকে ত্বরণটা বিয়োগ করতে হবে, উপরে যদি ত্বরণটা ওঠে তাহলে ত্বরণটা যোগ করতে হবে। এই দুটো মনে রাখলেই হবে। তাহলে এখানে তার যে ওজন যে ফিলটা করবে বা প্রতিক্রিয়া বল যে ফিল করবে সেটা কতটুকু হবে? সেটা হবে তোমার জি, যেহেতু নিচে নামতেছে, -a ইন্টু এম, ঠিক আছে, বা এম আগে পরে যাই লেখো। তাহলে এম এর মান কত? 65 কেজি। জি এর মান হচ্ছে 9.8, ত্বরণের মান হচ্ছে কত? 1। তাহলে আলটিমেটলি লেখা যায় 65 ইন্টু 8.8। এখন কথা হচ্ছে, দেখো আবার একটা কাজ করো, দেখো এখানে যতগুলা ভ্যালু আছে সবগুলা কিন্তু দূরে দূরে। এই জন্য তুমি এটাকে 9 ধরলে তোমার কোনো সমস্যা হবে না, 8.8টাকে হিসাবের সুবিধার্থে, ঠিক আছে। এখন এটা করে ফেলি। ধরো 5 নং 45 এর কত হবে? 5 হাতে থাকে 4, আর 5 নং 45 এর 5 হাতে থাকে 4, আর 6 নং হচ্ছে 54, আর 4 হচ্ছে 58। এটার কাছাকাছি ভ্যালু কোথায় আছে? 585। 585 কাছাকাছি ভ্যালু হচ্ছে 572, ঠিক আছে। এইভাবে আমরা করে ফেলতে পারি। পরে চলে যাও। হাইগেনের তরঙ্গ তত্ত্বের সাহায্যে আলোর কোন ধর্মটি ব্যাখ্যা করা যায় না? দুইটা জিনিস ব্যাখ্যা করা যায় না, এটা মনে রাখবা। একটা হচ্ছে তোমার সমবর্তন, আর একটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, ঠিক আছে। ফটো ইলেকট্রন ইফেক্ট বলে ইংলিশে, আলোক তড়িৎ ক্রিয়া। এই দুইটা জিনিস ব্যাখ্যা করা যায় না হাইগেনের তরঙ্গ তত্ত্ব দিয়ে। এটা কিন্তু তোমার বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, মানে বোর্ডে প্রায় কিন্তু এটা চলে আসে, ঠিক আছে। আচ্ছা, বৃষ্টির দিনে পানির উপর তেলের পাতলা ফিল্ম সুন্দর রং দেখায়, কারণ কি?
ওকে, এইটা বৃষ্টির দিনে দেখবা যে পানির উপর তেল তেল পড়লে ওখানে বিভিন্ন ফিল্ম বা কালারফুল দেখা যায়, বিভিন্ন কালারের প্যাটার্ন দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, কালারের প্যাটার্ন দেখা যায়। এটা আবার দেখবা ওই যে আমরা আহ, সাবান দিয়ে বা শ্যাম্পু দিয়ে আমরা ওই যে বুদবুদ ফুলাই না বরফ বা বেলুনের মতো, বা ওইটা যে ফুলাই ওইটার মধ্যে দেখবা যে ওইটার যে পাতলা ফিল্ম আছে বা পর্দা আছে ওইটার মধ্যে দেখবে এরকম বিভিন্ন কালারের প্যাটার্ন দেখা যায়, ঠিক আছে? এইটা মেনলি এটাকে বলে থিন ফিল্ম ইন্টারফারেন্স, ইংলিশে বলে থিন ফিল্ম ইন্টারফারেন্স, ঠিক আছে? অনেকে এই চ্যাপ্টারটা হয়তো পড়ছো, বাট তোমাদের সিলেবাসে ওইভাবে নাই, অনেকে এক্সট্রা পড়ার জন্য এটা পড়ে। থিন ফিল্ম ইন্টারফারেন্স বলে বা পাতলা পর্দার ব্যতিচার বলে, ঠিক আছে? এই যে আমরা যে প্যাটার্ন দেখতে পাই, প্যাটার্ন গুলা কিন্তু কখনো তুমি সমবর্তনে দেখতে পারবে না। সমবর্তন মানে হচ্ছে বিভিন্ন দিকের আলোগুলাকে একটা তলে নিয়ে যাওয়া, সেটা কিন্তু এখানে হয় নাই। সমবর্তন না, এটা বিচ্ছুরণ না, এটা অপবর্তন না। অপবর্তন কখন দেখা যায়? যখন কোনো একটা তীক্ষ্ণ বস্তুর ধারে ঘেসে যায় অথবা সরু ছিদ্রের মধ্যে দিয়ে যায়, তখন আমরা অপবর্তন দেখতে পাই, সেটা অপবর্তন না। আমরা যেহেতু প্যাটার্ন দেখতে পাইতেছি, তো এটা কোন ধরনের হবে? এটা ব্যতিচার হবে, ঠিক আছে? কোন তরঙ্গের সমবর্তন হয় না? মনে রাখবা, সমবর্তন হয় শুধুমাত্র অনুপ্রস্থ তরঙ্গের। অনুপ্রস্থ তরঙ্গে সমবর্তন হয়, সমবর্তন হয়, কারণ অনুপ্রস্থ তরঙ্গটা হচ্ছে ঢেউয়ের মতো, ঠিক আছে? বাট কোনটার ক্ষেত্রে সমবর্তন হয় না? সেটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ একটাই আছে, সেটা হচ্ছে আমাদের শব্দ। শব্দটা কি ধরনের তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ দেখতে কেমন? সংকোচন প্রসারণ, ঠিক আছে? যার সংকোচন আছে, প্রসারণ আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে তোমাদের একবারে বেছে বেছে মানে বেসিক কোশ্চেন গুলাই কিন্তু আসছে। একজন ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করলে এটি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে এত মিটার বেগে শূন্যে বিচরণ করে, বলটি কতক্ষণ শূন্যে থাকবে? এটা যদিও ফিজিক্সের কোয়েশ্চেন, তুমি বলতে পারো আউট অফ দ্য সিলেবাস, বাট এটা কিন্তু তোমার ম্যাথে এই চ্যাপ্টারটা আছে তোমার, ঠিক আছে? সমতলে বস্তুকণার গতিতে এই টপিকটা কিন্তু ছিল, যেটা ফিজিক্সের আবার গতিবিদ্যার অংশ। তো তুমি এটাকে বলতে পারো না শর্ট সিলেবাসের বাইরে। তো একজন ব্যাটসম্যান একটি বলকে ব্যাট দ্বারা আঘাত করলে এটি উলম্বের সাথে, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করি। যে একজন ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করলে এটি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে, তাহলে কিভাবে আঘাত করা হয়েছে? উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে, ঠিক আছে? এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? ইনিশিয়াল কোণটা হচ্ছে 30 ডিগ্রি উলম্বের সাথে, কিন্তু উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে এত মিটার পার সেকেন্ড বেগে শূন্যে বিচরণ করে, তাহলে বলটি কতক্ষণ শূন্যে থাকবে? শূন্যে থাকবে বিচরণকাল। বিচরণকালের ফর্মুলা হচ্ছে 2 টি ইকুয়াল টু কত? 2 ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে জি, এটা, ঠিক আছে? এখানে ভি নট এর মান হচ্ছে কত? ভি নট এর মান হচ্ছে তোমার 30, সাইন আলফার মান কত বলো? এটা জি এর মান তো 9.8। এটা অনেকে ভুল করে দিয়ে আসবা, আলফার মানটা এখানে আসলে কত? এখানে কিন্তু বলছে যে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। আমরা জানি যে প্রাসের ক্ষেত্রে তোমার কিন্তু অ্যাঙ্গেলটা যে নিতে হয় সেটা কার? আনুভূমিকের সাথে নিতে হয়। তাহলে আনুভূমিকের সাথে যদি নিতে হয়, তাহলে দেখো তো যে এখানে আলফার মানটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। কিন্তু এটা অনেকে ভুল করে দিয়ে আসবা, কোনটা সবসময় আনুভূমিকের সাথে নিতে হয়। তাহলে সাইন 60। এবার মানটা এখানে বসায় দাও। সাইন 60 এর মান হচ্ছে কত? এখানে কত আছে যে 2 ইন্টু 30, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তার মানে 2 2 কাটা, নিচে থাকে হচ্ছে 9.8। তাহলে উপরে থাকতেছে দেখো 30 √3 ডিভাইডেড বাই 9.8, ঠিক আছে? এটার ভ্যালু যা আসে এখন, তো অলমোস্ট কত আসবে? এটা দিয়ে কাটাকাটি করলে অলমোস্ট ধরো ধরো 3 এর থেকে একটু বেশি, ঠিক আছে? 3 এর থেকে একটু বেশি। আর 3√3 ভ্যালু যা আসে, 3√3 ভ্যালু কত? √3 হচ্ছে 1.71, ঠিক আছে? তো অলমোস্ট 5.3 এটার কাছাকাছি চলে আসে, ঠিক আছে? পরেরটা 17 নম্বর, এখানে বলছে যে একটি ফোটন এবং একটা ইলেকট্রনের সংঘর্ষের ফলে ফোটনের তরঙ্গদৈর্ঘ্য কি হয়? আচ্ছা,
ফোটন আর ইলেকট্রনের সংঘর্ষ, এটাকে কম্পটন ইফেক্ট বলে, কম্পটন ক্রিয়া বলে। ঠিক আছে, কম্পটন ক্রিয়ায় কি হয় বলতো, একটা ফোটন যখন একটা ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হবে তখন ফোটনের থেকে একটা এনার্জি ইলেকট্রনের মধ্যে চলে যাবে, তার মানে ফোটনের এনার্জি কমে যাবে, ফোটনের যে এনার্জিটা কমে যাবে। আর এনার্জি কমে গেলে কি হয় দেখো, E ইকুয়াল টু AC বাই ল্যামডা। দেখো তো, তার মানে এনার্জির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো এনার্জি যখন কমে যাবে তরঙ্গ দৈর্ঘ্য তখন বেড়ে যাবে। বুঝা গেছে? ওকে, তাহলে কি হবে ভাই, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু এনার্জি কমে গেছে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে। ফান্ডামেন্টাল একটা কোয়েশ্চেন। এবার আসো, একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। ওকে, উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ। উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ হবে? আচ্ছা, আমরা একটু রিলেশন করে ফেলি। একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে আমরা ধরে নিই গ্রহের ব্যাসার্ধ r, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত গুণ হবে? দ্বিগুণ হবে। তাহলে পৃথিবীর ব্যাসার্ধটাকে r e দিয়ে প্রকাশ করলো। এবং বলছে উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, যেটাকে আমি g দিয়ে প্রকাশ করলাম, ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ। পৃথিবীর অভিকর্ষ ত্বরণকে g দ্বারা প্রকাশ করলাম। তাহলে বলছে উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর তুলনায় কত গুণ হবে? ওকে, সো উক্ত গ্রহের মুক্তিবেগ যদি আমরা বলি v হবে √2gr, তাই না? ওকে, তাহলে আমরা এখানে বসায় দিই। দেখো তো এখানে কি লেখা যায়, 2g এর জায়গায় কত লেখা যাবে? দেখো তো 4ge, আর r এর জায়গায় কত লেখা যাবে? 2re। ঠিক আছে, ওকে। আলটিমেটলি এখানে কত আসে দেখো, এই 2 আর 4 গুণ করলে কত হয়? 8। তাহলে দেখো √8 ইন্টু 2GERE। ঠিক আছে, সো পৃথিবীর জন্য কি হয় দেখো তো, একটু খেয়াল করো, পৃথিবীর মুক্তিবেগ কত হবে? √2GERE না? টু GERE। আচ্ছা, তাহলে এই যে দেখো এটাকে লেখা যায় √8 ইন্টু, তাই না? তাহলে এই পুরোটার মান কত? পৃথিবীর মুক্তিবেগ, তার মানে দেখো লেখা যায় √2 ইন্টু পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে v। তাহলে দেখো তো উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের তুলনায় কত গুণ? √8 গুণ। ঠিক আছে, কেউ যদি ফর্মুলা পারে, এই জন্য আমি বারবার বলি ফর্মুলা পারলে তোমার অনেকগুলো এমসিকিউ কিন্তু এখানে কমন পড়ে যাবে। ধনাত্মক কাজের ক্ষেত্রে বল ও স্বর্ণের মধ্যবর্তী কোণ কত? ধনাত্মক কাজ কখন হবে? যখন তোমার থিটার মানটা 0 থেকে শুরু করে কতর মধ্যে হবে? 90 থেকে ছোট হইতে হবে। অনেকে কিন্তু 90 দিয়ে আসে, যদি এখানে অ্যান্সার নাই, মানে অপশনটা নাই, অপশন থাকলে অনেকে কনফিউজ হয়ে যেত যে ধনাত্মক কাজের জন্য তোমার থিটার মানটা হবে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে, মনে থাকবে এটা। আর ঋণাত্মক কাজের জন্য সেটা হবে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে, ওকে। তারপর বলছে একটি 3 ওহম রোধের তারকে সমবাহু ত্রিভুজ আকারে বাঁকানো হলে, আচ্ছা তাহলে ধরো একটা তার আছে তোমার কাছে, এই তারের রোধ হচ্ছে 3 ওহম, এটাকে যদি তুমি সমবাহু ত্রিভুজ হিসেবে বাঁকাও, তাহলে বলো তো প্রত্যেকটা বাহু কত করে পাবে? এখানে একটা রোধ থাকবে, এখানে একটা রোধ থাকবে, এখানে একটা রোধ থাকবে, এটা হবে 1, এটা হবে 1, এটা হবে 1, তাই না? ওকে, এভাবে চিন্তা করা যায় না, যেহেতু পুরোটা 3, তাহলে প্রত্যেকটা বাহু যেহেতু সম্ভব প্রত্যেকটা বাহু 1 করে হবে। বাঁকানো হলো একটি বাহুর দুই প্রান্তের রোধের মান, যে কোনো একটা বাহুর দুই প্রান্তের রোধের মান বের করতে হবে। ধরো এই দুই প্রান্তে আমি রোধের মান বের করি, এটা হচ্ছে a আর b। এখন বলো তো 1 আর 2 কিসে আছে? সিরিজে। 1 আর 2 কিসে আছে? সিরিজে আছে। সিরিজে থাকলে কি হবে? 1 আর 2 যেহেতু সিরিজে আছে, সিরিজে থাকলে কি হবে? যোগ হবে। তাহলে এখানে হবে 2, তাহলে 2 আর 1 কিসে আছে? প্যারালালি আছে। প্যারালালি থাকলে কি হবে? আর ইকুইভ্যালেন্ট কিভাবে বের করতে হয়? প্যারালালি থাকলে শর্টকাট, এটা কিন্তু লাগবে। ঠিক আছে, নিচে হবে কি? নিচে হবে যোগফল, উপরে হবে গুণফল। তার মানে 2 আর 1 হচ্ছে 3, আর উপরে হবে 2 ইনটু 1, তার মানে লেখা যায় 2/3। ঠিক আছে, এই শর্টকাট গুলো কিন্তু লাগবে। তাহলে অ্যান্সার হবে কত ভাই? 2/3। ঠিক আছে, নিচে হবে যোগফল, উপরে হবে গুণফল।
আমরা কত নাম্বার বললাম একটু আগে? হ্যাঁ, আমরা 20 করছি, এবার হচ্ছে 21। একটি গ্যাসকে 0°C তাপমাত্রায় কিছু গ্যাস রক্ষিত আছে, মানে একটা পাত্রে, এন্ড কত তাপমাত্রায় গ্যাসের চাপ 0°C তাপমাত্রার চাপের 1/3 হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমি যদি ধরি P1 P ছিল, তাহলে P2 হয়ে গেছে কত বলো? P এর 1/3। এটাই তো হয়েছে। আচ্ছা, T1 এর মান কত ছিল এখানে? 0°। অবভিয়াসলি সবকিছু তোমার কেলভিনে নিতে হয়, 273 কেলভিন। তোমাকে চাইছে T2 এর ভ্যালু কত, ঠিক আছে? আচ্ছা, কত তাপমাত্রায়? তাহলে আমাদের সিস্টেমে কি আমাদের আয়তনের কথা বলছে? বলে নাই। তাহলে আয়তন কনস্ট্যান্ট, আয়তন যদি কনস্ট্যান্ট হয় তাহলে ফর্মুলা হচ্ছে কি আমরা জানি যে T2/T1 ইকুয়াল টু কত? P2/P1। আমরা জানি যে তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তাপমাত্রা বাড়িয়ে দিলে চাপও বাড়ায় যায়। সো এখান থেকে এটা আমরা করতে পারি। তাহলে দেখো T2 ইকুয়াল টু কত লেখা যাবে? P2 এর মান কত? P2 এর মান হচ্ছে P/3, আর P1 এর মান হচ্ছে P, আর এখানে হবে কত? T1। দেখো তো এই P, সরি একবারে কাটিয়ে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 3 নিচে চলে আসবে, 3P উপরে P, আর T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 273। 273 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 নং 27 আর 1, সরি হ্যাঁ 3 নং 27 আর 1, তার মানে 91। ঠিক আছে, কত হয়? 91 কেলভিন। তাহলে অ্যান্সার হবে কত? 91 কেলভিন। বুঝে গেছে? এবার আছে 22 নাম্বার। সরলচন্ডিত স্পন্দন কণার সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ ত্বরণ যথাক্রমে 16 এবং হচ্ছে 24। সর্বোচ্চ কৌণিক বেগ হলে সর্বোচ্চ কৌণিক কম্পাঙ্ক কত? আচ্ছা, তাহলে সর্বোচ্চ বেগ মানে হচ্ছে ভি ম্যাক্স কখন হয়? ভি ম্যাক্স তখনই হয় যখন সেটা ওমেগা এ হয়, আর এ ম্যাক্স তখনই হয় যখন সেটা ওমেগা স্কোয়ার এ হয়। ঠিক আছে, ওকে। তাহলে দেখো তো এই ওমেগা এর ভ্যালুটা হচ্ছে ভি ম্যাক্স এর মান হচ্ছে 16, আর এ ম্যাক্স ত্বরণের মান হচ্ছে 24। এখন এই দুটাকে ভাগ করে দাও না, ভাগ করে দিলে কত হয়? এটা যদি 2 নাম্বার ইকুয়েশন হয়, এটা যদি 1 নাম্বার ইকুয়েশন হয়, আমরা 2/1 করে দিই, তাহলে কি হবে বলো তো? ওমেগা স্কোয়ার এ বাই হচ্ছে ওমেগা এ, এখানে থাকবে কত? 24, এখানে থাকবে হচ্ছে 16। ওমেগা ওমেগা চলে যাবে, সরি এ চলে যাবে, আর এখান থেকে থাকবে কি? শুধু ওমেগা। কাটাকাটি করলে কত হয়? 8 দিয়ে কাটাকাটি করা যায় না? তাহলে এখানে থাকবে হচ্ছে 2, উপরে থাকবে হচ্ছে 3। সো 3/2 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, ঠিক আছে, বুঝা গেছে? সো ফর্মুলা পারলে কিন্তু কমন। এন্ড এইবারে কিন্তু এই ধরনের কোশ্চেনই হয়েছে তোমার। এখন তো খুব কঠিন, মানে একে তো কঠিন দেয় নাই, 2 নাম্বার হচ্ছে তোমার অনেক বেশি ক্যালকুলেশন দেয় না, ইজি ক্যালকুলেশন দিছে সবগুলা। কোন একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু হচ্ছে তোমার 10 দিন, কতদিনে ওই পদার্থের 75% ক্ষয়প্রাপ্ত হবে? আচ্ছা, এখন এই কোয়েশ্চেনটা কিন্তু তুমি ফর্মুলা দিয়ে করতে পারবে। কত দিনে? ফর্মুলা কি? ওই যে টি ইকুয়াল টু হচ্ছে কত? -1/λ লন n/n। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে কিন্তু করতে পারবে ইজিলি। কিন্তু এটা আরো শর্টকাট করা যায়। এই জন্যই হচ্ছে তোমার আর কি প্রিপারেশন নিয়ে আসলে কি শিখবা, শর্টকাটে তো শিখবা। এটা খুব শর্টকাটে করা যায়। কিভাবে চিন্তা করা যায় বলো তো? ভাই একবার চিন্তা করো যে তোমার কাছে একটা বস্তু আছে, তো টি হাফ মানে কত? টি হাফ মানে হচ্ছে, বা অর্ধেক মানে হচ্ছে, এটা অর্ধেক হইতে যতটুকু সময় লাগবে, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে না? আচ্ছা দেখো তো এটা কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। টি হাফ, টি হাফে অর্ধেক হয়ে গেছে, মানে 10 বছর পরে অর্ধেক হয়ে গেছে। 10 বছর পরে, ঠিক আছে, 10 ইয়ার, সরি 10 দিন, একই কথা যেটা থাকে আর কি কোয়েশ্চেনে। 10 দিন পরে কি অর্ধেক হয়ে গেছে? আচ্ছা, তাহলে এটা এটা এখন কত কত পার্সেন্ট আছে বলো? 50%। যদি এটা 100% হয়, 10 দিন পরে এটা 50% থাকবে। আবার কি হবে বলো তো? আবার কি হবে? এটার আরো অর্ধেক হয়ে যাবে না? এটার অর্ধেক হয়ে যাবে, তখন কতটুকু হবে বলো? তখন এইটার যদি অর্ধেক হয়ে যায়, তখন এটাকে আমরা বলি 25% বলা যায়। তো এটা থেকে অর্ধেক হইতে 10 দিন সময় লাগছে, এটা থেকে অর্ধেক হইতে কতদিন সময় লাগবে? 10 দিন সময় লাগবে। এখন কি হয়েছে বলতো? আগে তোমার 100% ছিল, এখন আছে কতটুকু?
25%, তাহলে ক্ষয় হয়েছে কতটুকু? 75%। এটাই কিন্তু বলছে যে পদার্থের 75% ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে 75% ক্ষয় হইতে কতটুকু সময় লাগে? 10 দিন আর 10 দিন 20 দিন। ঠিক আছে, আমি তো জাস্ট এটা দেখাইলাম, এটা দেখাইছি, মানে এই টাইপের যে কোনো কিছু আসলে তুমি এভাবে অ্যাপ্রোচ করতে পারো খুব সহজে। ঠিক আছে, এটাকে আরেকটু শর্ট করা যায়, যেমন এটা আমি তোমার একটা ছোট একটা টাস্ক দিয়ে দিই, তোমরা যারা ভিডিওটা দেখবা অবভিয়াসলি এটা করবা। সেম কোশ্চেনই থাকবে, এন্ড কোশ্চেনটা হচ্ছে 78.5% হইতে কত, মানে হলো এতটুকু ক্ষয় হইতে কত সময় লাগবে? ক্ষয় হইতে সময়। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা করবা। ঠিক আছে, দেখবে এই নিয়মে করা যায়, 30 দিন হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এটা অ্যান্সার কত হবে? হ্যাঁ, ফর্মুলা দিয়ে করতে পারো, টাইম লাগবে অনেক বেশি, কারণ ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার আছে, এত ক্যালকুলেশন কেমনে করবা? তো এটা আমাকে শর্টকাট দিয়ে কিন্তু করতে হবে। তাহলে কতদিন হবে? 20 দিন হবে। ঠিক আছে, এটা এবার আসো, যদি এফ একটা ভেক্টর এরকম হয়, তবে তার ডাইভারজেন্স কত? ডাইভারজেন্স কেমনে বের করে? ধরো ডাইভ এফ বের করতে হবে, তাই না? ডাইভ এফ কেমনে বের করে? তোমার নাবলা অপারেটরের সাথে আমাদের এফ ভেক্টরের ডট গুণন করতে হবে। হ্যাঁ, তোমরা যারা এটা প্র্যাকটিস করছো এটা মুখে মুখে করতে পারবে। কিভাবে ভাইয়া? আমরা জানি আইকেপ এর সাথে আইকেপ হয়, তার মানে প্রথমটাকে ডেল ডেল এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে, পরেরটাকে হচ্ছে ডেল ডেল ওয়াই দিয়ে, পরেরটাকে ডেল ডেল জেড দিয়ে। তাহলে বলো তো, প্রথমটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? জাস্ট 2 থাকে, দেখো। পরেরটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে -3 থাকে, দেখো। পরেরটাকে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত থাকে? +4 থাকে। এটাই অ্যান্সার। তাহলে 2 আর 4 এ কত হয়? 6। 6 থেকে 3 বাদ দিলে কত হয়? 3। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 3। এই ক্যালকুলেশনটা মুখে মুখে করা উচিত, এন্ড এগুলো করতে পারলে কিন্তু তুমি ইয়াতে আগে যাবো। আমি এটা জাস্ট দেখাই দিচ্ছি, ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, আর এখানে থাকতেছে 2x প্লাস ওয়াই, ঠিক আছে, আই ক্যাপ প্লাস এক্স মাইনাস 3y জে ক্যাপ প্লাস 4z কে ক্যাপ, থেকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসো। ঠিক আছে, এটা করলে দেখবা ইজিলি, এই যে প্রথমে কি এটা দিয়ে আমরা যদি ডট গুণনে আই ক্যাপের সাথে আই ক্যাপ যায়, জে ক্যাপের সাথে জে ক্যাপ যায়, কে ক্যাপের সাথে কে ক্যাপ যায়, এটা দিয়ে একবার ডিফারেন্সিয়েট করবা, এটা দিয়ে একবার ডিফারেন্সিয়েট করবা, এটা দিয়ে একবার ডিফারেন্সিয়েট করবা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এবার লাস্ট কোয়েশ্চেন আমাদের, একটি পদার্থের পয়জনের অনুপাত দেওয়া আছে। পয়জন অনুপাত মানে হচ্ছে তোমার সিগমা, এন্ড আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেটাকে আমরা বাল্ক মডুলাস বলি, বি, ও ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, আচ্ছা, মানে ইয়াং মডুলাস গুণাঙ্কের অনুপাত কত? তাহলে ওয়াই বি আর হচ্ছে গামার মধ্যে সম্পর্ক আনতে হবে। সো এটা একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আমাদের ইয়াং মডুলাস ইকুয়াল টু 3 ইনটু বাল্ক মডুলাস 1 মাইনাস 2 সিগমা। ঠিক আছে, তো আমাকে বলছে দেখো স্থিতিস্থাপক গুণাঙ্ক, আয়তনীয় স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে বি, এবং হচ্ছে ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই এর মধ্যে অনুপাত করতে, তাহলে বি বাই ওয়াই করতে হবে। তাহলে আমি যদি দেখো এখানে তো বি আছে, ওয়াইটাকে মানে হলো ইয়াং মডুলাস থেকে ওই পাশে নিয়ে যাই, গামাটাকে ওই পাশে নিয়ে যাই। ঠিক আছে, সরি আমি দুইবার ওয়াই বলে ফেলছি। তো বি আর হচ্ছে মানে বাল্ক মডুলাস বিটা আর হচ্ছে আমি হচ্ছে গামাটাকে অনুপাত করে দিলাম। তাহলে এইদিকে কি থাকে বলো? এইদিকে জাস্ট 1 থাকবে, সেই নিচে চলে আসবে 1 মাইনাস 2 সিগমা। এখন মান বসায় দাও, দেখো মান বসলে কত আসে? 1 3। দেখো সিগমার মান হচ্ছে কত? 0.3। আলটিমেটলি কত থাকতেছে দেখো, 0.3 না, 0.3 ইন্টু 2, সরি 2 আছে, তাহলে 0.64 থাকে। তাহলে 3 ইন্টু 0.4 ডিভাইড 1, তাহলে কত থাকে বলো তো? 1.21। ওকে, এখন এই অপশন কি এখানে আছে? নাই। এখানে একটু চালাক হইতে হবে। কিভাবে? যে 1 আর 1/2 কিন্তু নাই, তাহলে দেখো এখানে কিন্তু সবগুলো পূর্ণ সংখ্যা আছে, বাট এখানে নিচে একটা দশমিক চলে আসছে, সো আমি পূর্ণ সংখ্যা বানাই ফেলবো। এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যে উপরেরটাও পূর্ণ সংখ্যা থাকে, নিচেরটাও পূর্ণ সংখ্যা থাকে। দেখো 1.2 কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 1.2 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5 বারং 60 মানে 6 হয়, আর উপরেরটাকে 5 দিয়ে গুণ করলে 5 হয়। ঠিক আছে, এই ছোট একটা কাজ আমরা করে নিছি, এগুলো একটু বেসিক জিনিস, এগুলো মাথায় রাখা লাগবে। তাহলে 5/6 কোথায় আছে? ঠিক আছে, সো আমরা ওভারঅল কোশ্চেনগুলো সলভ করলাম। তো এখানে কিছু অবজারভেশন আছে, যেমন আমি
এর কয়েক মাস আগে বিশেষ করে হচ্ছে তোমার জিএসটি 24-25-এর হচ্ছে কোয়েশ্চেনের সলিউশন দিছিলাম তোমাদের ফিজিক্সের। সো ওই কোয়েশ্চেনের সাথে এই কোয়েশ্চেনে কিন্তু মানে আমি বলবো প্রায় 10-20-এর পার্থক্য, অনেক পার্থক্য। আগের কোয়েশ্চেনে দেখা গেছে ক্যালকুলেশন গুলো একটু ট্রিকি ছিল, ক্যালকুলেশন করতে অনেক বেশি টাইম লাগছে, বাট এবারে কোয়েশ্চেন গুলো অনেক বেসিক কোয়েশ্চেন, ঠিক আছে। আমি তো তোমাকে সব ডিটেলসে দেখাইছি, বাট যারা একটু ভালো প্র্যাকটিস করে যাবা অনেকে দেখা গেছে ম্যাক্সিমাম জিনিস মুখে মুখে করতে পারবা। যেমন এই যে ক্যালকুলেশন গুলো এগুলো হাতে হাতেই করা যায়, মুখে মুখেই করা যায়, ঠিক আছে। এন্ড ক্যালকুলেশন গুলোর সবচেয়ে বেটার একটা জিনিস ছিল অপশন গুলো খুব দূরে দূরে ছিল। অপশন দূরে দূরে থাকলে সুবিধা কি, তুমি দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা ধরে সহজে ক্যালকুলেশন গুলো করে ফেলতে পারো, ঠিক আছে। সো আশা করি সলভটা তোমাদের অনেক বেশি হেল্প করবে। কোশ্চেন মোটামুটি সহজ হয়েছে, বিগত যত বছরের কোশ্চেন ছিল সব থেকে সহজ কোশ্চেন এবার বলা যায়। সো তোমরা যারা ভিডিওটা দেখতেছো তো এর মধ্যে যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকো অবভিয়াসলি এটা দেখে বুঝতে পারবা আসলে কিভাবে পড়া উচিত। আমি যদি বলি কেউ যদি একাডেমিক বইটা ভালো করে পড়ে এখানে 25-এ 25 পাওয়া পসিবল। আমারই কোনো কঠিন কোশ্চেন এখানে ছিল না, ঠিক আছে। দু একটা কোয়েশ্চেন হয়তো বা যাবে, ওটা সবারই যায় আসলে, হ্যাঁ। দেখা গেছে কিছু জিনিস একটু ঘুরে পেঁচায় দেয়। তো ওভারঅল এটা ছিল তোমাদের ইয়া। সো যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছো এখন থেকে একটু সিরিয়াসলি পড়াশোনা শুরু করো, এন্ড অবভিয়াসলি মাঝে মাঝে তোমরা এই সলভিং গুলো দেখে বুঝতে পারবা যে আসলে আমার আসলে কি পড়ছি, কতটুক পড়া উচিত। তোমার যদি 2টা চ্যাপ্টারও পড়া হয়, ধরো তুমি ফার্স্ট ইয়ারে আছো 2টা চ্যাপ্টার পড়ছো, সেই 2টা চ্যাপ্টারে কি কি টপিক ছিল, কয়টা এমসিকিউ ছিল, চেক করো যে ওইগুলো পারো কিনা, ঠিক আছে। সো বেস্ট অফ লাক। আমরা হচ্ছে সামনে এরকম আরো তোমাদের সলিউশন দিব, কি করা লাগে গাইডলাইন্স সবকিছু পেয়ে যাবা। সো অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।